2010-2013 নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ, তারপর লম্বা একটা সময়, এক যুগেরও বেশি সময়, তারপর নিজেদের ঘরের মাটিতে নিউজিল্যান্ডকে সিরিজ হারালো বাংলাদেশ। বলতে গেলে নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দল, খুব বেশি তারকা ক্রিকেটার নেই, কিন্তু এই দলটাই কিন্তু বাংলাদেশের থেকে যদিও একটু পিছিয়ে, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো অংশে কিন্তু কম না। তারা প্রথম ম্যাচটা জিতেছিল এবং দ্বিতীয় ম্যাচ এবং তৃতীয় ম্যাচ বাংলাদেশ যেভাবে ডমিনেটিং পারফরমেন্স করে তাদের হারিয়েছে, মিরপুর এবং সাগরিকার সর্বশেষ ম্যাচটাতে যেভাবে জয় তুলে নিল বাংলাদেশ, যেভাবে 55 রানে একটা জয় তুলে নিয়ে সিরিজটা নিশ্চিত করলো এবং এক যুগেরও বেশি সময় ধরে যে অপেক্ষাটার অবসান হলো। মুস্তাফিজের কামব্যাক, লিটন দাসের কামব্যাক এবং একদিকে হচ্ছে নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন পজিশনে, গুরুত্বপূর্ণ একটা পজিশন টপ অর্ডারের মধ্যে, সেই পজিশনটাতে যে দীর্ঘদিনের যে রান খরা, সেই রান খরাটা কাটিয়ে যেন সেঞ্চুরি দেখা ফেলেন নাজমুল হোসেন শান্ত। যখন উইলিয়ামের পরপর 3টা উইকেট, বাংলাদেশের টপ অর্ডার 3জন ব্যাটসম্যানের যখন উইকেটটা তুলে নিয়ে এক প্রকার কোণঠাসা, যখন বাংলাদেশ প্রথমে ব্যাট করে এরকম একটা স্পোর্টিং উইকেটে, বলতে গেলে উইকেটটা অনেকটা ব্যাটিং সহায়ক, যদি আউটফিল্ড অনেকটা স্লো ছিল, কিন্তু এই উইকেটে কিন্তু বাংলাদেশ বেটার একটা স্কোর দাঁড় করাতে হবে নিউজিল্যান্ডকে আটকাতে হলে। সেই জায়গায় সেই চাপটা সামলাতে গিয়ে যখন প্রথম 3টা উইকেট 32 রানের মধ্যে পড়ে যায় এবং সাইফ যেভাবে আউট হলেন, আর দলীয় কোনো রানের খাতা না খুলেই তারপরে 8 রানের মধ্যে দ্বিতীয় উইকেটের পতন ঘটলো। তানজিদ হাসান তামিম গত ম্যাচে দারুণ পারফরমেন্স করেছিলেন এবং শেষ দিকে যখন হচ্ছে 18 রান করে আউট হলেন সৌম্য সরকার, তারপরে অনেকটা কিন্তু কোণঠাসা বাংলাদেশ। সেই জায়গায় বাংলাদেশের ওয়ান ডেতে সর্বোচ্চ তৃতীয় উইকেট পার্টনারশিপটা গড়লেন 160 রানের 178 বলে লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত একটা পার্টনারশিপ, যে পার্টনারশিপটাই কিন্তু বাংলাদেশের সম্মান বাঁচালো না, বাংলাদেশের জয়ের দিকে অনেক একটা ভালো একটা ভিত গড়ে দিল এবং দারুণ একটা স্কোরের দিকে নিয়ে যাওয়ার মতো একটা অবস্থান তৈরি করলো। এবং যেভাবে ব্যাটিং অ্যাপ্রোচ দেখালেন, যেভাবে হচ্ছে দেখে শুনে শট খেললেন, যেভাবে দারুণ একটা হচ্ছে দুই ব্যাটসম্যান মিলে যেভাবে স্ট্রাইক রোটেট করে দেখে শুনে শটগুলো খেলতেছিলেন, সত্যি অনেক নান্দনিক ক্রিকেটের বলতে যেটা বোঝায় সেটাই কিন্তু তারা দেখিয়ে দিলেন। এবং সেখানে যখন হচ্ছে নাজমুল হোসেন শান্ত 105 রান করলেন 119 বলে এবং লিটন কুমার দাস 18টা ইনিংস পর 2-2.5 বছর পর হাফ সেঞ্চুরি দেখা পেলেন, 76 রান করলেন এবং অপরদিকে নাজমুল হোসেন শান্ত যখন দীর্ঘ 2.5 বছর পর 20টা ইনিংস পর সেঞ্চুরি দেখা পেলেন। বাংলাদেশের স্কোরটা যখন 265, যদিও এরকম 40 ওভারে যখন 4 উইকেট হারিয়ে 204 রান, শেষ 10 ওভারে একদমই কিন্তু 61 রান খুব বেশি মানান যোগ্য না এ ধরনের উইকেটে। আপনি যখন বড় টিমের বিপক্ষে খেলবেন, বড় ইভেন্টে খেলতে যাবেন, তখন আপনার শুরুটা যখন ভালো হবে, আপনি যখন 40 ওভারে 200+ রান তুলে ফেলবেন, আপনার কিন্তু শেষ 10 ওভারে আপনার প্রত্যাশাটা কিন্তু থাকবে অবশ্যই 300+ করা। সেখানে বাংলাদেশের স্কোরটা 280+ অটোমেটিক চলে যায়। সেখানে কিন্তু এক্সপেকটেশনটা এরকমইটাই ছিল। এরকম উইকেটে 280+ স্কোর কিন্তু ভালো স্কোর, এর থেকেও আরো বেশি 300+ স্কোর করলে খুবই ভালো, সেটা ভালো প্রতিদ্বন্দ্বিতা করার মতো একটা ভালো পুঁজি। সেই জায়গায় যখন 265, সেটা কিন্তু যদিও খারাপ না, কিন্তু এই জায়গাটাতে আরো 15-20টা রান বাংলাদেশের অনেক বেশি করতে হতো। যদিও ট্যালেন্টাররা সেরকম ভালোভাবে কেউ কাজে লাগাতে পারেনি নিজেদেরকে। মেহেদী হাসান মিরাজ 18 বলে 22 করে আউট গেছেন, তো তৌহিদ হৃদয় যদি আমরা দেখি 29 বলে 33 করে আউট গেছেন। সেই জায়গাটাতে যদি তারা আরেকটু বেটার ইনিংসটা, যদি আরেকটু ইনিংসটা লম্বা করতো, আরেকটু বেটার ইনিংস খেলতো, হয়তো বা বাংলাদেশের রানটা 280-290 যেতেই পারতো। তারপরে বাংলাদেশ 55 রানে জয়লাভ করেছে, সিরিজটা নিজেদের করে নিয়েছে, অবশ্যই অভিনন্দন বাংলাদেশ। কিন্তু বোলিং এ এসে দুর্দান্ত পারফরমেন্স করলেন, ফাইফার তুলে নিলেন মুস্তাফিজুর রহমান। দীর্ঘ 65 ইনিংস পর 7 বছর পর নিজেকে মেলে ধরলেন মুস্তাফিজ। যদিও মুস্তাফিজ রেগুলার পারফর্মার, কিন্তু তার যে দারুণ কাটার স্লোয়ার, সেটা কিন্তু এখনো ব্যাটসম্যানকে দারুণভাবে খেলতে চ্যালেঞ্জের মুখে ফেলে।
মুভমেন্ট বুঝে নিজের যে ডেলিভারিগুলো একের পর এক থ্রো করেন, সেটা কিন্তু ব্যাটসম্যানকে বিভ্রান্তিকর অবস্থায় ফেলে। তো মুস্তাফিজ দারুণ বল করলেন। এরকম ব্যাটিং সহায়ক উইকেটে যখন বলারদের মধ্যে ফাইফার তুলে নেওয়া, সেটা কিন্তু চারটিখানি বিষয় না। মুস্তাফিজ সেই কাজটাই করলেন। বোলিং ক্যারিয়ারে ষষ্ঠ ফাইফার তুলে নিলেন, যদিও চতুর্থ 4 উইকেটের দিক থেকেও তিনি মানে 6বার 4টি উইকেট তুলে নিয়েছেন। এবার 5টি উইকেট করে তুলে নিলেন তার ক্যারিয়ারে 6বার। তো এই দিক থেকে মুস্তাফিজ দারুণ বল করেছে। বলতে গেলে পেস বলাররাই 8টি উইকেট তুলে নিয়েছে। শরীফুল একটি দারুণ ইকোনমিক্যাল বল করেছে, 7 ওভারে 19 রান দিয়েছেন, এবং মুস্তাফিজুর হচ্ছে 9 ওভারে 43 রান দিয়ে 5 উইকেট, এবং নাহিদ রানা সেখানে 8.5 ওভার বল করে দারুণ একটা 37 রান দিয়ে তিনি 2টি উইকেট তুলে নিয়েছেন। এবং মেহেদী হাসান মিরাজ একমাত্র স্পিন বলার, তিনি হচ্ছে 8.5 ওভার বল করে হচ্ছে 40+ রান দিয়ে তিনি 2টি উইকেট তুলে নিয়েছেন। তো বাংলাদেশ একটা সময় কিন্তু নিজেদের ঘরের মাটিতে স্পিনের উপর অনেকটা বেশি ডিপেন্ডেবল ছিল। বাংলাদেশ স্পিন বান্ধব উইকেট তৈরি করতো, বাংলাদেশ স্পিন দিয়ে প্রতিপক্ষকে আটকে রাখার চেষ্টা করতো, কিন্তু সেই জায়গাটা থেকে বাংলাদেশ অনেকটা কামব্যাক করেছে, অনেকটা বের হয়ে আসতে পেরেছে। বাংলাদেশ এখন পেসাররা দারুণ কিছু করতে পারে, প্রতিপক্ষকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে, এবং প্রতিপক্ষরা বাংলাদেশের পেসাররা যেভাবে একের পর এক দারুণ হচ্ছে স্পেল করে যাচ্ছে, দারুণ ইকোনমিক্যাল বল করে যাচ্ছে, যেভাবে উইকেট টেকেন বলগুলা ডেলিভারিগুলো আমরা দেখতে পাচ্ছি, সত্যিকারে বাংলাদেশের পেসাররা দারুণ ইমপ্রুভ করেছে। এবং সেদিক থেকে বাংলাদেশের পেসাররা নিয়েছে 8 উইকেট, মেহেদী হাসান মিরাজ নিয়েছে 2 উইকেট। দারুণ বল করেছে মুস্তাফিজ, নাহিদ রানা এবং শরীফুল ইসলামরা, এবং দারুণ একটা জয়। নিজেদের ঘরের মাটিতে টানা 3টা ওয়ানডে সিরিজ বাংলাদেশ জয়লাভ করলো। একটা সময় বাংলাদেশের ওয়ানডে জয় থেকে অনেকটা দূরে ছিল, দীর্ঘদিন বাংলাদেশের ওয়ানডে পারফরমেন্স খুব বাজে অবস্থায় ছিল, সেখান থেকে অনেকটা মনে হয় কামব্যাক করতে পেরেছে মেহেদী হাসান মিরাজের দল। ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে পাকিস্তান এবং সর্বশেষ নিউজিল্যান্ডকে বাংলাদেশ ওয়ানডে সিরিজে টানা 3টা ওয়ানডে সিরিজ বাংলাদেশ জয়লাভ করলো। তো অভিনন্দন বাংলাদেশ। এবং নেক্সট মিশন হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে, ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে টি20 মিশন। অবশ্যই বাংলাদেশ ভালো কিছু করবে এবং নিউজিল্যান্ডকে দারুণ একটা চ্যালেঞ্জের মুখে ফেলবে।